এইখানে এই প্লাস মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে কি, পজিটিভ মানে এটা আমরা পজিটিভ অর্থে বন্ধু নিতে পারি, ঠিক আছে। আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে ঋণাত্মক, অর্থাৎ এটা আমরা শত্রু হিসেবে নিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে বুঝতেছি পি এর পরে পজিটিভ দেওয়া আছে, ও এর দিকে চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে পি এর বন্ধু হচ্ছে ও। এখন আসি ও এর এক্স এর সাথে সম্পর্ক কি, এটা হচ্ছে শত্রু, তার মানে ও এর শত্রু হচ্ছে এক্স, তাহলে পি এর বন্ধু ও এর শত্রু আবার এক্স, তাহলে পি এর সাথে এক্স এর সম্পর্কটা কেমন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে 45তম বিসিএস এর মানসিক দক্ষতা অংশের সমাধান দিব। আমরা যে যেখান থেকে এই ক্লাসটাতে জয়েন হচ্ছেন এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন। আর আজকের ক্লাসের সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। তো 45তম বিসিএস এর মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো ছিল এর মধ্যে 15টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্ন খুব ইজিলি পারা যেত, 2-1টা প্রশ্ন একটু সময় লাগছে অনেকের বা অনেকে পারেন নাই। তো আমরা সামগ্রিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান দিব, আর এই সমাধানগুলো পরবর্তীতে আপনাদের অন্য পরীক্ষায় কাজে লাগবে। 1 নম্বর প্রশ্নটা দেখেন স্ক্রিনে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ভার্বাল রিজনিংয়ের একটা প্রশ্ন, এটা হচ্ছে কোডিং ডিকোডিংয়ের। চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। ওয়ান বাই এ, 3/c এবং 5/e এটা দেওয়া আছে এবং বলা আছে কি যে এর পরে কি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন পরবর্তী ধারাটি হবে উপরে 1, 3, 5 আছে, তাহলে এটার পরে হবে 7, আর নিচে আছে এ সি ই, তার মানে এর পরে বি বাদ সি, সি এর পরে ডি বাদ ই, তাহলে এফ বাদের পরে জি, তার মানে উপরে হবে 7 আর নিচে হবে জি। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7/g। পরবর্তী প্রশ্ন দেখেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে চ গুণন জি ইকুয়াল টু 42। এই 42 দেখে আমরা বুঝতেছি এটাকে গুণ করা যায়, 6 7 42 হয় সাধারণত, আরও ধরেন 3 14 42 হয়। তো আমরা একটু দেখি যে কি হতে পারে। চ সাধারণত বর্ণের গুণগুলোর ক্ষেত্রে বর্ণের ক্রমগুলোকে ইউজ করা হয়, তাহলে ক, খ, গ, ঘ, চ। দেখেন চ হচ্ছে 1 2 3 4 5 6 নম্বর অক্ষর, তাহলে 6 নম্বর অক্ষর হলে চ এর মান আমরা লিখি 6, আর জি এর মান দেখেন এ বি সি ডি ই এফ জি, তাহলে জি এর মান হচ্ছে 7, তাহলে এখানে আমরা যদি 7 আর 6 গুণ করি তাহলে হচ্ছে 42। তাহলে আমরা বুঝলাম যে অক্ষরগুলার ক্রম দিয়ে গুণ করে 42 হয়েছে, কারণ আমাদের বাইর করতে বলছে জে গুণন ট। তো আমরা এখানে দেখি যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই জে হচ্ছে 4 4 8 আর 2 10, 10 নম্বর অক্ষর, তাহলে এখানে জে এর জায়গায় আমরা লিখবো 10। ট কত নম্বর অক্ষর, ক খ গ ঘ ঙ চ ছ চ ছ চ ছ জ ঝ ঞ ট, ট হচ্ছে 5 5 10 11 নম্বর অক্ষর, তাহলে ট এর জায়গায় আমরা লিখতে পারি 11 আর জে এর বদলে লিখতে পারি 10, তাহলে 10 আর 11 গুণ করলে হচ্ছে 110। তাহলে 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 110। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, নেক্সট আসে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে। তাহলে সংখ্যা শ্রেণী দেওয়া আছে 1 2 4 7 11, তাহলে 1 2 এর পরে দেখাচ্ছে এখানে গ্যাপ হচ্ছে 1, 2 আর 4 এর পরে গ্যাপ হচ্ছে 2, 4 আর 7 এর গ্যাপ হচ্ছে 3, 7 আর 11 এর গ্যাপ হচ্ছে 4, তার মানে এই গ্যাপগুলা একটা ক্রমিক সংখ্যা অনুযায়ী যাচ্ছে। তাহলে আমরা দেখি যে এই 1 2 3 4 এর পরের গ্যাপের ভ্যালু হবে 5, তাহলে 11 এর সাথে 5 এর গ্যাপ
পূর্ণ করার জন্য এইখানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 16। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 16। নেক্সটে আসি 4 নম্বর প্রশ্ন। দেখেন 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কোন সংখ্যাটি পরে আসবে, 8, 4, 2, 1, হাফ আর 1/4। তা দেখেন 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1, 1-এর অর্ধেক হাফ, হাফের অর্ধেক 4-এর 1। তাহলে তারপরের সংখ্যাটা হবে 4-এর 1-এর অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে প্রতিবারে আর কি 2 দ্বারা ভাগ করা হচ্ছে, 2 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 1/8। তাহলে এর পরের সংখ্যাটা হবে সিরিজের 1/8। 5 নম্বর প্রশ্ন দেখেন, এই যে কয়েকটা করাই দিলাম সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন কমেন্টে। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন আসি। 5 নম্বর প্রশ্নে বলা আছে যে কোন সংখ্যাটি নিম্নের শ্রেণীতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে। ঠিক আছে, তাহলে দেখেন যে পয়েন্ট 1 দেওয়া আছে 7, ক নম্বর অপশনে দেওয়া আছে 7, খ নম্বরে 8, তারপর দেওয়া আছে 0.33, তারপর দেওয়া আছে 0.31। তো আমরা জানি পূর্ণ সংখ্যার থেকে দশমিক সংখ্যা অবশ্যই ছোট, তাহলে এই দুটা বাদ। এখন আসে 0.33, 0.31। খেয়াল করেন 0.5 মানে 50, 0.52 মানে 52। তাহলে এটা তো বড়, তাই না? তো একইভাবে পয়েন্টের পরে 3 সমান আছে, কিন্তু এখানে 3 হচ্ছে বড়, এখানে 1 হচ্ছে ছোট। যেহেতু এখানে 31 ছোট, তাহলে এইটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ 0.31। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, তারপর সেই 6 নম্বর প্রশ্ন। কিছু ম্যাথের প্রশ্ন দিছে, ম্যাথ রিলেটেড, বাট এত সহজ দিছে যে এগুলো আসলে দেওয়া না দেওয়া সমান ছিল। কিভাবে যে প্রশ্ন করছে আমি জানি না। তো তারপর দেখেন 6 নম্বর প্রশ্ন কি বলতেছে যে কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রি হবে। তাহলে এখানে তো নতুন কিছু নাই, 84টা, 84 পয়সা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখেন, 7 নম্বর প্রশ্ন বলতেছে যে যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয় তখন 60 টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে। তাহলে 1 ফুট সমান সমান যদি 10 টাকা হয়, 10 টাকায় যদি 1 ফুট পাওয়া যায় তাহলে 60 টাকা। দেখেন এটা 6 গুণ বড়, তাহলে 6 গুণ বেশি টাকা ইনভেস্ট করলে এটা থেকে 6 গুণ বেশি দড়ি পাওয়া যাবে, তার মানে 6 ফুট। তাহলে 7 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 6 ফুট। ওকে, নেক্সট আসি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা দেখেন, 8 নম্বর প্রশ্ন বলতেছে যে একটা ট্রেন 1/5 সেকেন্ডে চলে 20 ফুট, একই দ্রুততার ট্রেনটি 3 সেকেন্ডে কত ফুট যাবে। তাহলে 1/5 যদি যায় সেকেন্ডে যাচ্ছে 20 ফুট, তার মানে 1 সেকেন্ডকে 5 ভাগ করে 1 ভাগ করলে ওই সময়ের মধ্যেই 20 ফুট যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা 1, 2, 3, 4, 5 এইটা যদি 20 ফুট হয় তাহলে সবগুলাই 20 ফুট করে হলে 1 সেকেন্ডে যেতে পারবে 20 গুণন 5 সমান সমান 100 ফুট। তাহলে 3 সেকেন্ডে যেতে পারবে 100-র সাথে 3 গুণ করলে 300 ফুট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 300 ফুট। ওকে, নেক্সটে আসি 9 নম্বর প্রশ্ন দেখেন। 9 নম্বর প্রশ্ন বলছে যে রোসের আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে। তার মানে আয়নায় প্রতিবিম্বের কথা বলছে, তাহলে আরও এসি। আমরা জানি আয়নায় যখন প্রতিবিম্ব হয় তখন এই যে অক্ষরগুলো দেওয়া থাকে এগুলা ডানে থেকে বামে চলে যায় বা বামে থেকে ডানে চলে যায়। তার মানে এই লেখাটা এইভাবে আসে, এটা আমরা এইভাবে ঘুরাই দিই, তাহলে দেখেন ঘুরাই দিলে কী হবে, 8টা ওই পাশে শেষে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখতে কেমন হবে, এই যে এইরকম হবে, আর ও এই এসটা যখন এই পাশে চলে যাবে তখন এইরকম হবে এস, আর ইটা এরকম হবে। তার মানে এইটা কাছাকাছি থাকবে, এসটা এই পাশে, ওটা এই পাশে। আর তাহলে আমরা জানি যে আয়নায় দেখলে বাম থেকে ডানে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা দেখতে এইরকম, এটা অপশনের মধ্যে গ নম্বর অপশনটা দেওয়া আছে। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। ওকে, নেক্সট আসি 10 নম্বর প্রশ্নটা দেখেন। 10 নম্বর প্রশ্ন বলছে মনে করো প্রথম দুটি উক্তি সত্য, তবে শেষের উক্তিটি কত। এটা একটা ওয়েবসাইট থেকে প্রশ্ন করা হয়েছিল, ওইখানে ইংলিশে যখন প্রশ্নগুলো এরকম করে ছিল তখন 2টা উক্তি দেওয়া ছিল, যে এই 2টা উক্তি দেওয়া আছে, এই 2টা উক্তির সাপেক্ষে প্রশ্নটা করা ছিল, কিন্তু এখানে উক্তি 2টা দেওয়া নাই। তো তখন আমরা কিভাবে নিতে পারি বিষয়টা দেখেন, যে মনে করো প্রথম দুটি উক্তি সত্য, মনে করেন এটা একটা সত্য উক্তি, এটা একটা সত্য উক্তি। এখন 3 নম্বর উক্তিটা এটা সত্য হবে নাকি মিথ্যা হবে, এইটা তো উপরে দূরে দেখে বলা যাচ্ছে না,
কারণ এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, ঠিক আছে না? আচ্ছা, যেহেতু এখানে কোনো উক্তি দেওয়াই নাই, তাহলে এখানে ক নম্বরের যে বলছে সত্য, খ নম্বরে বলছে মিথ্যা, এটা কিন্তু বলা যাচ্ছে না। গ নম্বর হচ্ছে অনিশ্চিত, এটা কিন্তু ঠিক আছে, কারণ 3 নম্বরটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না, এই জন্য 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অনিশ্চিত। ওকে, এই প্রশ্নের সবথেকে ইন্টারেস্টিং এবং একটা কার্যকর প্রশ্ন ছিল 11 নম্বর, এটা একটু দেখেন খুব ভালো করে। এই প্রশ্নটা অনেকেরই সমস্যা হয়েছিল। আচ্ছা, আমরা একটু দেখি 11 নম্বর প্রশ্নে কি বলতেছে। বলছে যে কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা। এই প্রশ্নটা আসলে মানসিক দক্ষতার প্রশ্ন না, এটা মানে মনোবিজ্ঞানের একটা প্রশ্ন, সেটা মানসিক দক্ষতা ঢোকা দিছে। যাই হোক, এখানে আমরা ব্যাখ্যাটা খুব ভালোভাবে দেখব। এখানে দেওয়া আছে যে চিত্রটা একটু দেখেন, পি ও এক্স দিয়ে এদের মধ্যে একটা ইন্টার রিলেশন দিয়ে দিছে। পি থেকে ও এর দিকে তীর দেওয়া আছে, ও থেকে আবার এক্সের দিকে তীর দেওয়া আছে, আবার পি থেকে এক্সের দিকে তীর দেওয়া আছে। এখানে প্লাস মাইনাস মাইনাস, এই জিনিসটা আসলে কি, এটা মনোবিজ্ঞানের একটা বইয়ে এই ব্যাখ্যাটা এইভাবে দেওয়া আছে যে এখানে পি মানে হচ্ছে এক ব্যক্তি, আর ও মানে হচ্ছে তার বন্ধু অথবা শত্রু, আর এক্স মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন এখানে এই প্লাস মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে কি, পজিটিভ মানে এটা আমরা পজিটিভ অর্থে বন্ধু নিতে পারি, ঠিক আছে। আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে ঋণাত্মক, অর্থাৎ এটা আমরা শত্রু হিসেবে নিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে বুঝতেছি পি এর পরে পজিটিভ দেওয়া আছে, ও এর দিকে চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে পি এর বন্ধু হচ্ছে ও। এখন আসি ও এর এক্স এর সাথে সম্পর্ক কি, এটা হচ্ছে শত্রু, তার মানে ও এর শত্রু হচ্ছে এক্স। তাহলে পি এর বন্ধু ও এর শত্রু আবার এক্স, তাহলে পি এর সাথে এক্স এর সম্পর্কটা কেমন হবে? তাহলে আমরা জানি যে বন্ধু, আমার বন্ধুর যে শত্রু, তাহলে আমারও সে শত্রু হবে, তাই না? তাহলে পি এরও শত্রু হচ্ছে এক্স। তাহলে এই যে সম্পর্কটা, এইটা ভারসাম্যপূর্ণ অবস্থান বা সঠিক সম্পর্ক। এখন এটা হচ্ছে ক নম্বরে দেওয়া আছে, এই জন্য ক নম্বরটাই সঠিক। তাহলে খ গ ঘ কেন সঠিক না, এটা আমরা একটু দেখি। খ নম্বর অপশনটাতে দেখেন দেওয়া আছে কি, যে এইখানে পজিটিভ দেওয়া আছে, এইখানেও পজিটিভ দেওয়া আছে, আর এইখানে এখানে নেগেটিভ দেওয়া আছে খ নম্বর অপশনে, আর এইখানে দেওয়া আছে পজিটিভ। এখন আমরা একটু ক্যালকুলেশন মানে ভারসাম্যপূর্ণ হয়েছে কিনা সম্পর্কটা এটা একটু দেখি। যে পি এর বন্ধু ও, আর ও এর শত্রু হচ্ছে এক্স। তাহলে আমার বন্ধুর যে শত্রু, সে কি আমার বন্ধু হতে পারে? মানে পি এর বন্ধু যদি ও হয়, তাহলে পি এর বন্ধুর শত্রু পি এর তো বন্ধু হতে পারে না, তাই না? পি এর তো শত্রু হতে হবে, তার মানে এটা ভারসাম্যপূর্ণ অবস্থানে নাই, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে খ নম্বর অপশনটা সঠিক নয়। একইভাবে আমরা দেখি গ নম্বর অপশনটাতে দেখি। গ নম্বর অপশনে দেওয়া আছে যে উপরে প্লাস, এখানে প্লাস, আর এইখানে হচ্ছে মাইনাস। তাহলে বিষয়টা এরকম যে আমার বন্ধু আবার ও এরও আবার একটা বন্ধু আছে, আমার বন্ধুর যে বন্ধু সে তো আমারও বন্ধু হবে, তাই না? তার মানে এখানে প্লাস হওয়া লাগতো, যদি এখানে প্লাস 3টা প্লাস থাকতো তাহলে সবাই সবার বন্ধু। বিষয়টা এইভাবে চিন্তা করেন, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে এই সম্পর্কটা ভারসাম্যপূর্ণ হয় নাই। কেন হয় নাই? কারণ আমার বন্ধুর যে বন্ধু সে তো আমার শত্রু হতে পারে না, তাহলে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এটা সঠিক নয়, গ নম্বরটা ভারসাম্যপূর্ণ হয় নাই। একইভাবে দেখেন ঘ নম্বরটা। ঘ নম্বরটা দেওয়া আছে উপরে মাইনাস, আর এইখানে নিচে প্লাস, আর এখানে প্লাস। তো এখন দেখি যে এখানে মাইনাস দেওয়া আছে মানে কি, তাহলে পি আর ও এর মধ্যে সম্পর্কটা হচ্ছে শত্রু সম্পর্ক। তাহলে ও আর এক্স এর সম্পর্কটা হচ্ছে বন্ধু, আর পি ও এক্স এর সম্পর্কটা কি হবে? আচ্ছা, আমরা এটা দেই বন্ধু, এখন সঠিক হচ্ছে কিনা আমরা দেখব। তাহলে ও যদি পি এর শত্রু হয়, তাহলে যার শত্রু, এখন শত্রুর আবার একজন বন্ধু আছে, তাহলে এও তো আমার শত্রু হবে, পি এর শত্রু হবে, তাই না? তাহলে পি এর শত্রু যদি ও হয়, আর ও এর যদি একটা বন্ধু থাকে, ওরা দুই বন্ধু তো মিল থাকবে, এর সঙ্গে তো শত্রু আমি, তার মানে সবাই শত্রু হবে, তাই না? তাহলে পি এরও কিন্তু শত্রু হবে এক্স, বাট এখানে দেওয়া আছে বন্ধু, তাহলে শত্রুর বন্ধু তো বন্ধু হতে পারে না। এই জন্য এইখানে পজিটিভ না থাকলে যদি মাইনাস থাকতো তাহলে এটা নেওয়া যাইতো, অথবা মানে এখানে বন্ধু হওয়া লাগতো, ঠিক আছে। তো যাই হোক, যে অবস্থায় দেওয়া আছে এটা আসলে সঠিক বা ভারসাম্যপূর্ণ নয়। তাহলে এখান থেকে আমরা দেখলাম ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক, ঠিক আছে। ওকে,
নেক্সট আসি 12 নম্বর প্রশ্ন। সবাই কি এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারছেন? একটু কমেন্টে তো জানাবেন তো যে 11 নাম্বার ক্লিয়ার কি না। যদি 11 নম্বর ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্টে জানাবেন যে 11 নম্বর ক্লিয়ার। অনেকে আবার প্লাস প্লাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, বা ভেক্টরের চিন্তা, এই বিষয়গুলোর সাথে এটা মানে নাই। কারণ হচ্ছে কি যে এই বিষয়টা মনোবিজ্ঞানের বইয়ে পাওয়া গেছে আর কি। তো যাই হোক 12 নম্বর প্রশ্ন দেখেন। এই প্রশ্নটা অনেকে উত্তর দিতে কুলু ছাড়া উত্তর দিতে হয়েছে অনেকের। 12 বলছে যে নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা, সেই প্রতিকৃতি নাম্বারটি কত? ঠিক আছে, এখানে 1 নম্বর প্রতিকৃতি একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, 2 নম্বরে একটা ট্রাপিজিয়ামের মতো দেওয়া আছে, 3 নম্বরে একটা বর্গ দেওয়া আছে, 4 নম্বরে যেটা দেওয়া আছে পঞ্চভুজ, কিন্তু পঞ্চভুজের বাহুগুলোর মধ্যে কানেক্টেড করে দেওয়া নাই। 1 2 3 4 আর 5 নম্বরের একটা পঞ্চভুজ আছে, আচ্ছা লাগানো আছে। তাহলে খেয়াল করেন যে এইগুলো সবগুলা বাহুগুলা কানেক্টেড, কিন্তু এইখানে বাহুগুলা গ্যাপ দেওয়া আছে। এইটা ছাড়া অনেকে ভাবতে পারেন যে আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, বর্গ, কিন্তু এটার সাথে তো রিলেশন করা যাচ্ছে না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে যে চিত্রটাতে হচ্ছে যে বাহুগুলা কানেক্টেড না, মানে মাঝখানে গ্যাপ আছে, এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, বা এটা একটা ব্যতিক্রমী চিত্র। এই জন্য 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। শাহজাহান আদনান বলছেন 11 এর অ্যান্সার সি। এত সুন্দর করে বোঝানোর পরে যদি 11 অ্যান্সার সি মনে করেন তাহলে তার ব্যাখ্যা দেন। ঠিক আছে, আমরা একটু দেখি। ওকে, তারপরে সাধারণ জ্ঞান টাইপের 2-1টা প্রশ্ন আসছে, এগুলো আপনারা যারা সাধারণ জ্ঞান ভালো পারেন, পড়ালেখা করছেন, তারা পারবেন। 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে নোবেল বিজয়ী নারী কতজন? এটা 57 জন। 14 নম্বরে দেওয়া আছে যে যাদের বৃদ্ধাঙ্ক 140 বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়। ঠিক আছে, আচ্ছা এনার চিত্র দেখানো যায় কিনা, দেখা তো মানে টেবিলটা। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে বলা আছে কি যে যাদের বৃদ্ধাঙ্ক 140 বা ঊর্ধ্বে তাদের বলা হয়, মানে এটা হচ্ছে যে মানুষের মেধা পরিমাপের একটা ক্লু দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখানে দেওয়া আছে যে তাহলে এখানে আমাদের এখানে বৃদ্ধাঙ্কের বিস্তৃতি যদি 130 বা তার ঊর্ধ্বে হয় একে বলা হয় অতিশয় প্রতিভাশালী। আপনারা একটু দেখেন, হ্যাঁ স্ক্রিনে আমরা এই যে অ্যান্সার ব্যাখ্যাটা সহ দিয়ে দিছি। ও শাহজাহান আদনান বলছেন স্যার সি মিনস ক্লিয়ার, আমি তো ভাবছি অ্যান্সার সি বলছেন, সরি। আচ্ছা ওকে, সমস্যা নেই। তাহলে 14 নম্বরে কি বলছে দেখেন, 130-এর ঊর্ধ্বে যদি হয় কারো বৃদ্ধাঙ্ক, মানে মেধা মাপার একক, তাহলে কী হবে? সে অতিশয় প্রভাবশালী। 120 বা 129-এর মধ্যে হলে প্রতিভাশালী, স্ক্রিনে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আর 110 থেকে 119-এর মধ্যে হলে উন্নত স্বাভাবিক, 90 থেকে 109-এর মধ্যে হলে স্বাভাবিক, আর 70-এর কম হলে সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী। আশা করি সবাই ধরতে পারবেন। আর আসি 15 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে যে ইংরেজির অ্যান্টোনিমের একটা প্রশ্ন আসছে। 15 নম্বর প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখেন। বলতেছে যে 15 নম্বর প্রশ্ন বলছে যে রিসেন্ট, রিজার্ভ এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে যে রিসেন্ট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিরক্তিকর, রিজার্ভ শব্দের অর্থ হচ্ছে সংযম। তাহলে এই দুটো হচ্ছে পরস্পর বিপরীত অর্থ প্রদান করতেছে, এই জন্য এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। তো আজকের এই ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ আমরা ম্যাথের এবং অন্যান্য প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিব। তো যারা কন্টিনিউয়াস আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোর সমাধান পেতে চান তারা অবশ্যই আমাদের খায়রুস ম্যাথ পেজটিতে ফলো করে রাখবেন, এবং ইউটিউবে খায়রুস ম্যাথ খায়রুস ম্যাথ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমাদের বর্তমানে অনলাইন কোর্সগুলোতে ভর্তি চলমান আছে, এবং আমাদের যে বইগুলো আছে এর মধ্যে আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটার উপর ফুল একটা কোর্স আছে। এই কোর্সটা করলে ম্যাথের যে কোনো প্রবলেম আপনার মোটামুটি চাকরি পরীক্ষাগুলো সলভ করতে পারবেন। এছাড়াও মেন্টাল অ্যাবিলিটি বইয়ের উপর আমাদের পূর্ণাঙ্গ কোর্স আছে। তো যে কোনোখানে যে কোনো চটকদার কথাবার্তায় বা সাময়িক নির্দিষ্ট কিছু পরীক্ষাকে টার্গেট করে প্রিপারেশন না নিয়ে আপনারা যদি আমাদের এই বই ভিত্তিক যে ফান্ডামেন্টাল কোর্সগুলো আছে এগুলোর উপর প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো পরীক্ষায় যে কোনো সময় ভালো কিছু করা সম্ভব। তো যারা আমাদের কোর্সগুলো সম্পর্কে ইন্টারেস্টেড তারা আমাদের খায়রুস ম্যাথ পেজের ইনবক্সে যোগাযোগ করলেই তথ্যগুলো পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।